তোমাদের ভূগোলের যে প্রথম অধ্যায়, যার নাম হচ্ছে আকাশ ভরা সূর্য তারা। তোমরা ক্লাস 6-এ ভূগোল বিষয়টাকে প্রথম চিনছো। বিশেষ করে যদি প্রাইমারি সিলেবাস অনুযায়ী ধরা যায় তাহলে তোমরা প্রথম মানে জানছো, ঠিক আছে। আর নার্সারি সিলেবাসে ভূগোল থাকে, পড়ে হবা। তো যাই হোক, তো তোমাদের ভূগোলে কিন্তু ভূগোল বিষয়ের যে বিষয়টা তার ক্লাস 6-এর শুরু থেকে ধারণাটা দেওয়া হচ্ছে। তো প্রথম অধ্যায়টার নাম হচ্ছে আকাশ ভরা সূর্য তারা। পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে, ঠিক আছে। কিরকম দুই ধরনের? এক ধরন হচ্ছে যে যারা যেটা দেখে আসছে, যেটা শুনে আসছে ওটাই মেনে নিচ্ছে, বুঝলা কি না। আর কিছু কিছু মানুষ হয় যারা প্রশ্ন করে, যারা এটা কেন এরকম বা এটা কি থেকে হলো জানার আগ্রহ রাখে। তো ওই জানার আগ্রহ নিয়ে যখন পর্যবেক্ষণ করতে শুরু করে, ঠিক আছে, জানতে শুরু করে, তখন কোনো কিছুর আবিষ্কার হয়। পৃথিবীতে যে বিজ্ঞানীরা আবিষ্কার করছে, তো এই বিজ্ঞানীদের আবিষ্কারের পিছনে যেটা মূল কারণ সেটা হলো ওদের এই জানার আগ্রহ, বুঝলা কি না। ওইরকমই আমরা প্রত্যেক দিনই দেখছি যে দিনের বেলা একটা বড় আলো আকাশে উঠে যাচ্ছে, গোটা চারিদিককে আলোকিত করে দিচ্ছে। যেখানে বাড়িতে রাত্রেবেলায় একটা আলো জ্বালিয়ে ঠিক মতো একটা ঘর আলোকিত হয়, বাইরে আলো যায় না। একটা পুরো বাড়িকে আলোকিত করতে গেলে প্রত্যেক ঘরে বাইরে সব জায়গায় বাল্ব লাগাতে হয়, সেখানে একটা বড় আলো পুরো চারিদিকটাকে ঝলমলে করে আলোকিত করে দিচ্ছে। কোনোদিন প্রশ্ন জেগেছে কি যে এটা কি, এটা কিভাবে তৈরি হলো, কিভাবে কাজ করছে, এর সুইচ কোথায় আছে? হ্যাঁ হ্যাঁ, রাত্রে কি কে বন্ধ করছে, এর এ যে এত আলো দিচ্ছে তাহলে এর সুইচ কত বড় হতে পারে, কজন মিলে বন্ধ করছে। স্বাভাবিক, অজানা মানুষের কাছে তো জানার আগ্রহ এরকমই হবে, বুঝলা কিনা। একটা ছোট বাচ্চাকেও দেখবা যে ও বাজার যদি মেলা থেকে একটা খেলনা কিনে আনে, তো খেলনাটা প্রথমে খেলে নেবে, খেলে নিয়ে ওটাকে ভাঙার চেষ্টা করবে। খেয়াল করেছো? ওটাকে ও ভাঙার চেষ্টা করে। তার ভাঙার চেষ্টা করার পেছনে কারণ কি? কারণ ওর মধ্যে এইটা জানার ইচ্ছা আছে যে এর মধ্যে কি আছে, বুঝলা। তো যতক্ষণ না ওটাকে ভেঙে দেখবে ততক্ষণ ওর শান্তি নেই। তো অনেক বাবা মা বা গার্জেনরা বা বড়রা বলে খেলনাটাকে আজকে কিনে আনলো, আজকে ভেঙে দিল, হ্যাঁ, বা খেলনাটাকে ভেঙে কি করলো। কিন্তু ওরা বুঝতে পারে না যে খেলনা খেলার যতটা প্রয়োজন খেলা হয়ে গেছে, এবার খেলে যতটা না মজা পাবে ও, ওটাকে ভেঙে ওর ভিতরে কি আছে ওটা দেখে যেটা মজা পাবে সেটা বেশি, অনেক বেশি। হ্যাঁ, তো যাই হোক, তো সবসময় জানার ইচ্ছা রাখতে হবে যে এত বড় আলোর সুইচ কোথায় আছে, কতজন মিলে বন্ধ করছে। হ্যাঁ, আদেও বন্ধ করছে না, ওটা কিছুতে ঢেকে দিচ্ছে, কি ব্যাপার। বা রাত্রে দেখছি এদিকে ডুবে গেল, সকালে দেখছি আবার এদিকে উঠে গেল, এটাকে কে টেনে নিয়ে যাচ্ছে আর কে টেনে নিয়ে আসছে, এটা কি সিস্টেমটা কি, ঠিক আছে। তো এই জানার আগ্রহ রাখলে ভূগোল পড়তে মজা লাগবে। স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছে না, পড়ার মাঝে মজা খোঁজো, বুঝলা। শিখার মাঝে মজা খোঁজো, শিখতে ভয় পেও না। তো আমরা নতুন কিছু শিখার আগে ভয় করি যে আমি পারবো না, আমি পারবো না, না, শিখতে ভয় করিও না। আর পড়ার মাঝে শিখার মাঝে মজা খুঁজো। কারণ স্বাভাবিক, আমরা যেটা আমাদের করতে মজা লাগে সেটাই তো আমরা করি, ঠিক কি না। যেটা আমাদের করতে মজা লাগে সেটাই করি, আর সেটা করতে ভালো লাগে এবং অনেকক্ষণ ধরে করতে পারি। তোমার যদি ক্রিকেট খেলতে ভালো লাগে আর ক্রিকেট তোমার যদি সারাদিন ধরে খেলা চলে, তাও তুমি খাস্তাবা না, তোমাকে ডাকলেও হয়তো তুমি মানে যেতে চাইবে না। কেন? ওটা কারণ তোমার ওখানে ভালো লাগছে। ওরকম পড়াশোনা যদি তোমার ভালো লাগে কিনা, তুমি অনেক সময় ধরে পড়বা।
তুমি এটা দেখবে না যে হ্যাঁ 9টায় বসেছি, 10:30টার আগে উঠলে মা বকবে, তো কখন 10:30টা বাজছে তো আমি উঠে যাব। যদি এমনি সামনে বই খুলে রেখে দিবা না, তুমি মন দিয়ে পড়বা। তখন ওটা কখন সম্ভব হবে, যখন তুমি পড়ার মাঝে মজা খুঁজে পাবা বা মজা খোঁজার চেষ্টা করবা। বুঝেছো? আর পড়াশোনা বুঝতে গেলে বা পড়াশোনা করতে গেলে যেটা প্রয়োজন সেটা হলো মনোযোগ। স্বামী বিবেকানন্দ আরেকটা কথা বলেছে যে সূর্যের আলো এক জায়গায় কেন্দ্রীভূত হলে ওটা চকচক করে ওঠে, সেরকমই আমাদের মনোযোগ যে জায়গাটায় কেন্দ্রীভূত করবা ওটা ঠিক ভালো করে বুঝবা, এমন ভাবে বুঝবা যে ওই জ্ঞানটা তোমার মধ্যে চকচক করবে। কোনো একটা প্রশ্নের উত্তর দিলাম, ওটা তুমি যেমন তেমন করে দিলা, এবার ক্লাসে তোমাকে ধরছে তো তুমি ঠিক মতো বলতে পারলে না, কেন বলতে পারলে না? আর আরেকজন কি করেছে, ও ভালো করে মনোযোগ দিয়ে পড়াটা করে গেছে, তাহলে ও বলার সময় কি ভালোভাবে উত্তরটা বলতে পারবে। তাহলে যে ভালো করে মনোযোগ দিয়ে করে গেছে ওর মধ্যে পড়াটা কি পুরো চকচকে ভাবে জমা হয়ে গেছে, বলে ও বলার সময় চকচকে দেখতে পাচ্ছে ও নিজের মধ্যে, যেহেতু চকচক করছে। যে কোনো জিনিস, কোনো লেখা যদি তোমাকে পড়তে দিই আমি আর ওটা দিয়ে চকচক করে, তাহলে কি সহজে পড়ে নিবা। আর গিজিমিজি থাকে তাহলে কি পড়তে পারবা? পারবা না। তো এটাই চকচকে আর মানে স্বচ্ছতা আর অস্বচ্ছতার মধ্যে পার্থক্য। তো পড়াশোনা মধ্যে স্বচ্ছতা আনতে গেলে, পড়াশোনাকে চকচকে করতে গেলে কি মনোযোগ দরকার, বুঝলা? সেটা বুঝার সময় হোক আর পড়ার সময় হোক। এটা দ্বিতীয় কথা। প্রথম কথা হলো যে পড়ার মাঝে মজা খুঁজতে হবে। মজা কখন আসবে, যখন তুমি বাস্তবতার সাথে পড়াশোনাকে মিলাতে পারবা। সূর্যের সম্বন্ধে জানবা, এটা তো বাস্তবতাই। গ্রহ নক্ষত্র সম্বন্ধে জানবা, এগুলো তো বাস্তবতাই। চোখে ছোট কাল থেকে চোখে দেখে আসছো, কিন্তু এগুলো আসলে কি সেটা তুমি এখন জানতে পারবা। এখানে মজার বিষয় নেই? অবশ্যই আছে। শুধু চাই তোমার জানার আগ্রহ, যে আমি জানতে চাই। তো বলছে যে সন্ধ্যাবেলা খোলা জায়গায় আকাশের দিকে তাকিয়ে দেখো, আকাশ ভরা ঝিকমিকে তারা, যেন একটা কালো চাদুয়ার গায়ে ছোট ছোট ফুটো করা আছে, সেগুলো দিয়ে ঝিকমিক করছে অসংখ্য আলোর বিন্দু। রাত্রেবেলা একটা বাল্ব জ্বলছে, ঠিক আছে, আর একটা চাদর নিবা, কালো চাদর হোক বা কোনো চাদর, আর ওটাতে অনেক ফুটো ফুটো করবা। এবার যদি আলো সামনে ওটাকে ধরে নাও, তার ওই পার থেকে কি আলোর বিন্দুগুলো দেখতে পাওয়া যাবে। সেরকমই মনে হচ্ছে না আকাশে, যে আকাশে ফুটো করা আছে আর ফুটো দিয়ে আলোর বিন্দুগুলো দেখা যাচ্ছে? এরকমই তো হয়। দিনের বেলায় সূর্য আর রাতের আকাশে চাঁদ সহ অসংখ্য আলোক বিন্দু হলো জ্যোতিষ্ক। জ্যোতিষ্ক কি, দাগ দিয়ে নাও। সবার কাছে বই আছে? সবাই বইটা ফলো করো আর দাগ দাও। দিনের বেলায় সূর্য আর রাতের আকাশে চাঁদ সহ অসংখ্য আলোক বিন্দু হলো জ্যোতিষ্ক। যেখানে যেখানে দাগ দিচ্ছি বাড়িতে, ওখান থেকে নিজে প্রশ্ন বের করবা, প্রশ্ন টুকে তখন উত্তরটা লিখবা। যেমন এটার প্রশ্ন কি হবে, যে জ্যোতিষ্ক কি, ঠিক কিনা, আর উত্তর দাগ দিয়ে দিলাম, এটা উত্তর লিখে নিবা। সোজা জিনিস, যে দিনের বেলায় কি সূর্য আর রাতের আকাশে চাঁদ সহ অসংখ্য আলোক বিন্দু। আমাদের কাছে তো গ্রহ নক্ষত্রগুলো আলোক বিন্দুই। আমরা তো গিয়ে দেখে আসিনি যে ওখানে কেউ লাইট মারছে না কোনো কিছু কারো আলোতে জ্বলছে, এটা কি দেখতে পাচ্ছি কি? আমরা দেখে বুঝতে পারছি যে ছোট ছোট আলোক বিন্দু। ওই যে রাত্রে একগুলো লাইট হয় না, যে মানে ছোট ছোট লাইট গুলো অনেক দূর অব্দি আলো যায়, লাল কালারের, ঠিক কিনা? তো এখন এখন রাত্রেবেলা আকাশে যদি আমরা দেখি, তো আলোগুলোকে তো ওইভাবেই তো দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি করে বুঝবো যে ওগুলো কেউ লাইট মারছে না কোনো কিছুর আলোতে কোনো কিছু জ্বলছে, কি ওগুলো? তো সেই জন্য এখানে ওগুলোকে আলোক বিন্দু ধরা হচ্ছে। কোটি কোটি জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, ধূলিকণা, গ্যাস প্রভৃতি রয়েছে অসীম শূন্য স্থানে। এই সমস্ত কিছুই নিয়ে হলো মহাবিশ্ব। মহাবিশ্ব কি, এখানে একটা প্রশ্ন। মহাবিশ্ব কি? কোটি কোটি জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, ধূলিকণা, গ্যাস, এই সবগুলোকে একসাথে ধরা হচ্ছে জ্যোতিষ্ক। অসীম শূন্য স্থানে মানে
পৃথিবীর চারিপাশে কি পুরো ফাঁকা রয়েছে না? শূন্য স্থান মানে ফাঁকা। তো শূন্য স্থানে এই সমস্ত কিছু যে রয়েছে এগুলোকে একত্রে বলা হচ্ছে মহাশূন্য। এখানে দুটো প্রশ্ন হয়ে গেল, দাগ দিয়েছো? এবার বলছে যে মহাবিশ্ব। মানুষ শুরু থেকে আশ্চর্য হয়ে মহাবিশ্বের সৃষ্টির কথা ভেবেছে। মহাবিশ্বের সৃষ্টি নিয়ে বহু মতভেদ আছে। এরকম এক আধুনিক মত অনুযায়ী মহাবিশ্বের সমস্ত পদার্থ একটা বালির কণার থেকেও ছোট অবস্থায় ছিল। প্রায় 1400 কোটি বছর আগে তার প্রসারণ শুরু হয়। প্রচুর তাপ আর অকল্পনীয় শক্তি ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে প্রচুর ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ সৃষ্টি হয়। কোটি কোটি বছর ধরে এই ধুলোর মেঘ গ্যাস থেকে তৈরি হয় অসংখ্য নীহারিকা, ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা প্রভৃতি। মহাবিশ্বে সব কিছুই চলমান অবস্থায় আছে এবং ক্রমাগত একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। সীমাহীন মহাবিশ্ব ঠিক কত দূর বিস্তৃত তা মানুষের কল্পনার বাইরে। আমরা অর্থাৎ পৃথিবীর মানুষ মহাবিশ্ব সম্বন্ধে খুব সামান্যই জানতে পেরেছি। কি বলছে যে এই যে আমরা বিভিন্ন গ্রহ, নক্ষত্র, ধূলিকণা যা কিছু দেখতে পাচ্ছি, একটা সময় ওগুলো একটা জায়গাতেই জমাট বেঁধেছিল, এক জায়গাতেই জমা হয়েছিল। তো ওইটা ভিতরে চাপ এবং তাপের ফলে কি হয়েছে, আস্তে আস্তে ব্লাস্ট হয়ে গেছে, ছিটকে গেছে। ওই ওই একটা জিনিস থেকে ছিটকেই এত গ্রহ, নক্ষত্র, পৃথিবী, যা কিছু সূর্য যা কিছু রয়েছে সবকিছু ওই একটা বিন্দু ধরতে পারো, ঠিক আছে, ওতে থেকেই সৃষ্টি হয়েছে। এখন আমরা যেমন তারা ভরা রাতের আকাশ পর্যবেক্ষণ করি, হাজার হাজার বছর আগেও মানুষ চাঁদ, সূর্য, তারা, ছায়াপথ, ধূমকেতু, উল্কা পর্যবেক্ষণ করে তাদের সম্পর্কে জানবার চেষ্টা করত। বিজ্ঞানের সবচেয়ে পুরনো এই চর্চা হলো জ্যোতির্বিজ্ঞান। জ্যোতির্বিজ্ঞান কি? এই যে পৃথিবী, চাঁদ, গ্রহ, নক্ষত্র এগুলো নিয়ে যে গবেষণা করা, এটা হলো জ্যোতির্বিজ্ঞান। জ্যোতি কথাটা কি আছে? জ্যোতিষ্ক থেকে। চাঁদ, সূর্য, তারার চলাফেরা দেখে দিক ঠিক করা হতো, কিংবা দিন, মাস, বছর, সময় গণনা সবই হতো আকাশ দেখে। কম্পাস, ঘড়ি, ক্যালেন্ডারের কাজ করত আকাশ। এখন আমরা ফাট করে মোবাইলের সময় দেখে নিই, ডেট দেখে নিই, ক্যালেন্ডারে দেখে নিই, ঠিক আছে। এখন আমাদের জানা যে এদিক পশ্চিম দিক, এদিক পূর্ব দিক, এদিক উত্তর, এদিক দক্ষিণ, আমাদের দিকগুলো জানা, ঠিক কিনা? কিন্তু এক সময় মানে আকাশকে খেয়াল করে সময় এবং দিক জানা হতো, বোঝা হতো। মানুষ আগে মানে আমাদের আগের প্রজন্মই, আমার দাদুরা ধরে নাও বা আমার বাবারাই মাঠে কাজ করতে গেছে কিনা, তোরা সূর্যের দিকে তাকিয়ে থেকেছে এবং ছায়াকে লক্ষ্য করেছে, যে ছায়া যখন একদম কাছে চলে এসছে মানে এখন দুপুর হয়ে গেছে, এখন বাড়ি যেতে হবে, বা এখন দুপুরের নামাজের টাইম। এইভাবে সময়কে ওরা পর্যবেক্ষণ করত, সময়কে বোঝার চেষ্টা করত। তো এইগুলোকে পর্যবেক্ষণ করে তারপরে আস্তে আস্তে ক্যালেন্ডার, ঘড়ি এসব তৈরি হয়েছে। এবার নীহারিকা। মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তা হলো নীহারিকা। এই নীহারিকা থেকে তারা বা নক্ষত্রদের জন্ম। তারা বা নক্ষত্রদের জন্ম কি থেকে? নীহারিকা থেকে। দাগ দিয়ে দাও। আর নীহারিকা কি দিয়ে তৈরি হলো? মহাবিশ্ব সৃষ্টির সময় অসংখ্য ধূলিকণা, গ্যাসের মহাজাগতিক মেঘ, এসব থেকে নীহারিকা তৈরি হয়েছে, ঠিক আছে। মহাবিশ্ব সৃষ্টির প্রায় 10 লক্ষ বছর পরে গ্যাসীয় পদার্থগুলো জমাট বাঁধতে শুরু করে আর তাদের মধ্যে মধ্যে তৈরি হতে থাকে মহাশূন্য। জমাট বাঁধা পদার্থগুলো প্রচন্ড গতিতে একে অপরের সঙ্গে মিলে গিয়ে
প্রকাণ্ড আকারের জ্বলন্ত নক্ষত্রের জন্ম দেয়। তো আগুন, আমরা ইতিহাসে পড়েছি যে আগুনের আবিষ্কার কি থেকে হয়? আদিম মানুষরা পাথরে পাথর ঘষে। ওইরকমই যখন এই একটা বিন্দু ব্লাস্ট হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে, ওগুলো আস্তে আস্তে কি জমাট বাঁধতে শুরু করে, দেখা একটা গ্রহ নক্ষত্র তৈরি হয়। এবার ওই গ্রহ নক্ষত্রগুলো ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে অনেক সময় একে অপরের সাথে ধাক্কা লেগে ওখানে জ্বলন্ত অগ্নিপিণ্ড তৈরি হয়ে যায়। যেমন সূর্য একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড কিনা, তো ওখানে যে আগুন জ্বললো, কি করে জ্বললো? তো এরকমই নক্ষত্রগুলো একে অপরের সাথে ধাক্কা লেগে ওখানে আগুন জ্বলে গেছে, ওটা জ্বলতে আছে। তারপর বলছে ছায়াপথ, লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে এক একটা ছায়াপথ তৈরি হয়। লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে এক একটা ছায়াপথ তৈরি হয়। সূর্য, পৃথিবী ও অন্যান্য গ্রহ এরকমই আকাশ গঙ্গা নামে পরিচিত একটা ছায়াপথে রয়েছে। তো সূর্য, পৃথিবী ও অন্যান্য গ্রহরা কোন ছায়াপথে রয়েছে? দাগ দিয়ে দাও। আকাশ গঙ্গা নামে ছায়াপথে রয়েছে। ছায়াপথগুলো পেঁচানো, ডিম্বাকার ইত্যাদি নানা রকম আকৃতির হয়। প্রায় 10,000 কোটি নক্ষত্র, গ্যাস, ধূলিকণা নিয়ে আকাশগঙ্গা একটা বিরাট পেঁচানো ছায়াপথ। আবার আকাশগঙ্গা ছায়াপথটা কি নিয়ে তৈরি হয়েছে? 1,000 কোটি নক্ষত্র, গ্যাস, ধূলিকণা নিয়ে। খালি চোখে রাতের আকাশে যত তারা দেখা যায় সবই আকাশগঙ্গা ছায়াপথের তারা। তারপর বলছে নক্ষত্র, আকাশ ভরা তারাগুলো কতই না বিচিত্র, ছোট বড়, নীলচে, হলদে, সাদা, কতগুলো একা একা, আবার কতগুলো একসঙ্গে ঝাঁক বাঁধা। এই তারা বা নক্ষত্র একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড, যাদের নিজস্ব আলো ও উত্তাপ আছে। তারার রং, কোনো তারা কতটা উত্তপ্ত রং দেখে বোঝা যায়। ছোট লাল তারার উষ্ণতা সবচেয়ে কম। ছোট লাল তারার উষ্ণতা সবচেয়ে কম, দাগ দিয়ে দাও। আকাশে এরকম তারার সংখ্যা সবচেয়ে বেশি। মাঝারি হলুদ তারার উষ্ণতা আর একটু বেশি, দাগ দিয়ে দাও। বিরাট নীল তারার উষ্ণতা প্রচন্ড বেশি। আর সাদা তারা উষ্ণতা এবং উজ্জ্বলতা দুটোই সব থেকে বেশি। তো সব থেকে বেশি কোন তারার উষ্ণতা এবং উজ্জ্বলতা বেশি? সাদা রঙের তারা। আর সবচেয়ে কম লাল রঙের তারা। তারারা আছে আলোকবর্ষ দূরে। আলোকবর্ষ একটা সময়ের হিসাব, ঠিক আছে? সময় একটা গতিতে যায়, তো 1 বছর ধরে ওই আলো যতটা পথ অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলে, ঠিক আছে? তো এই যে গ্রহ নক্ষত্রের যে দূরত্ব, এটা মিটার, কিলোমিটার এগুলোতে হিসাবে আসবে না, এত এত দূরে রয়েছে। ওই জন্য এর দূরত্বটাকে আলোক বর্ষ দিয়ে বোঝানো হচ্ছে। যে এখান থেকে যদি আলো ছাড়তে শুরু করো, ওটা 1 বছর ধরে চলতে শুরু করছে, 1 বছর পরে যত দূরে গিয়ে পৌঁছাচ্ছে। আর আলোর গতি কত, রাত্রের বেলা দেখবো লাইট ছাড়তে ছাড়তে একদম চলে যাচ্ছে কত দূর, বুঝলা কি না? তা আলোর গতি কত, এই এত দ্রুতগামী আলো 1 বছর ধরে চলতে চলতে যত দূর পৌঁছাবে, এই সময়টাকে বলা হয় 1 আলোকবর্ষ। এই গ্রহ নক্ষত্রদের যে দূরত্ব পৃথিবী থেকে, এই হিসাবটা বোঝার জন্য এই আলোকবর্ষের হিসাবটা ধরা হয়। তারারা কোটি কোটি কিলোমিটার দূরে রয়েছে। সূর্যের পরে আমাদের সবচেয়ে কাছের তারা প্রক্সিমা সেন্টাউরি রয়েছে প্রায় 41 লক্ষ কোটি কিমি দূরে। তাহলে আমাদের পৃথিবী থেকে সবচেয়ে কাছের তারা কি? সূর্য। আর সূর্যের পরেই প্রক্সিমা সেন্টাউরি, দূরত্ব 41 লক্ষ কোটি কিমি। দাগ দিচ্ছিস? বলছে সেই তুলনায় সূর্য অনেক কাছে আছে, দূরত্ব মাত্র 15 কোটি কিমি। কোথায় 41 লক্ষ কোটি কিমি আর কোথায় 15 কোটি কিমি, মানে কত কাছে। মানে সূর্যের পরের নক্ষত্র, সূর্যের পরের নক্ষত্রটা কত দূরে,
41 কোটি কিমি, 41 লক্ষ কোটি কিমি। আর কোথায় 15 কোটি কিমি। ঠিক আছে, 1000 কোটিতে কি, মানে 10 কোটিতে 1000। ঠিক আছে, তারপরে 41 লক্ষ কোটি। 100,000-এ 1 লাখ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে 4100,000-এ 41 কোটি, 41 লক্ষ কোটি। আর কাহা 15 কোটি, মানে সূর্যের পরে নক্ষত্রটা কত দূরে, 15 কাহা 15 কোটি, আর কাহা 41 লক্ষ 15 কোটি। বুঝলি? বলছে তাই এবার সূর্যের দূরত্ব কত দিলি, 15 কোটি কিমি। তাই সূর্যকে বড় আগুনের থালার মতো দেখায়, ওই জন্য অন্যান্য গুলোকে বিন্দু বিন্দু দেখাচ্ছে, কিন্তু সূর্যটাকে একটা বড় থালার মতো দেখাচ্ছে। সূর্য কিন্তু অত বড় কি না, অত বড় কেন দেখাচ্ছে, কারণ দূরে রয়েছে বলে। আমরা স্বাভাবিকভাবে যদি কোনো জিনিসকে কাছ থেকে দেখি তো বড় দেখাবে, ওটাকে যত দূরে নিয়ে যাবে কি তত ছোট দেখাবে, ওই জন্য সূর্য দূরে রয়েছে বলে সূর্যকে ছোট দেখাচ্ছে। বলছে তাই সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। এটা দাগ দিয়ে দে, সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে। বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ 1 সেকেন্ড প্রায় একক দশক শতক হাজার অযুত লক্ষ, 3 লক্ষ কিমি। আলোর গতিবেগ কত, 1 সেকেন্ডে 3 লক্ষ কিমি। বায়ু শূন্য অবস্থায়, মানে যেখানে বায়ু নেই। বুঝলি কিনা? দেখ, আমাদের যে বায়ুমণ্ডল রয়েছে, বায়ুমণ্ডলে সব স্তরগুলো পার করে গিয়ে কি একটা জায়গা আছে বায়ু শূন্য। তো সূর্যের আলো তো উপর থেকে যা আসছে, তো বায়ু শূন্য অবস্থা, মানে বায়ু শূন্য যে স্থান সেগুলোকে ভেদ করে তো আসছে। তো এখানে বায়ু শূন্য জায়গার আলোর গতিবেগ আলাদা, আর বায়ু যেখানে রয়েছে তার গতিবেগ আলাদা। তো এখানে 1 সেকেন্ডে 3 লক্ষ কিমি কি বায়ু শূন্য অবস্থায় কিসের কিসের গতিবেগ, আলোর গতিবেগ। অর্থাৎ এই গতিবেগে 1 বছর আলো যতটা দূরত্ব পার হয় তা হলো 1 আলোকবর্ষ। যেটা বললাম না, আলোকবর্ষ মানে 1 সেকেন্ডে 3 লক্ষ কিমি যাচ্ছে এই গতিবেগের আলো। 1 বছরে যত দূর যাবে এই সময়টাকে ধরা হচ্ছে 1 আলোকবর্ষ। দাগ দিয়ে দে। তারপরে জ্যোতির্বিজ্ঞানীরা মহাবিশ্বের বিভিন্ন নক্ষত্র ছায়াপথের দূরত্ব এই আলোকবর্ষ এককে পরিমাপ করেন। এটা আমি আগে বুঝালাম যে দূরে রয়েছে বলে ওটাকে আলোকবর্ষের দূরত্বেই করে। এই এককে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব পৃথিবী থেকে 4.4 আলোকবর্ষ। 4.4 আলোকবর্ষ মানে বুঝলি যে 4 বছর 4.2 মানে 4.2 বছর, 4.2 বছর, মোটামুটি 4 বছর 2 মাসের বেশি এটা হবে, যেহেতু 12 মাসে 1 বছর কিনা। 4 বছর 2 মাসেরও বেশি এত সময় ধরে এই যে আলো এত গতিতে যাবে, পৃথিবী থেকে আলো ছাড়লো, ঠিক আছে, ওই দূরত্ব ওই গতিবেগে, তো যখন ছাড়লো সেই সময় থেকে নিয়ে 4 বছর 2 মাসেরও বেশি সময় ধরে আলো যেতে 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 তারপরে গিয়ে প্রক্সিমা সেন্টাউরিতে পৌঁছাবে। তাহলে এবার বল যে আমরা যে বিভিন্ন গ্রহ নক্ষত্রের যে আলোগুলো দেখতে পাচ্ছি সেগুলো কি এখনই জ্বলছে না, সেগুলো অনেক আগে জ্বলেছে। ওগুলো মানে আজকে ওখানে যে আলো জ্বলছে সেটা অনেক পরে এসে পৃথিবীতে পৌঁছাচ্ছে, আর আজকে যেটা পৌঁছাচ্ছে সেটা অনেক আগেকার আলো। ওরকম সূর্য যে উঠলো, ঠিক আছে, তো সূর্যের বর্তমান আলোটা যে আমরা মানে অনুভব করছি, এটা সূর্যের ওখানে জ্বলা 8 মিনিট 20 সেকেন্ড আগেকার আলো। কারণ ওখানে জ্বললো 8 মিনিট ধরে আসলো তারপরে পৌঁছালো।
ওরকমই সবসময় জ্বলতে আছে, তো আসতেই আছে একের পর এক, বুঝলি কি না, ধারাবাহিক ভাবে আসছে বলে অন্ধকার হচ্ছে না। আর সুইচের ব্যাপার, তাহলে কি সুইচ বন্ধ করলে অফ হয়ে গেলো, সব আঁধার হয়ে গেল। কিন্তু এরকম কি হয়, একটা সময়ে সূর্য উঠে দিন হয়, একটা সময়ে সূর্য ডুবে রাত হয়। কোনোদিন এরকম হয়েছে দুপুর বেলা লাইন পালিয়ে গেল? হয়েছে কি? হয়নি। কোন লাইন? এই লাইন। এই যে যে আলোতে আমরা আলোকিত, এই লাইনের কথা বলছি। রাত্রেবেলা পড়তে বসলি হঠাৎ করে লাইন পেয়ে গেল, যা। কিন্তু দিনে কি এরকম কোনো সময় হয়েছে যে সূর্যের লাইন পালিয়ে গেছে? এবার বলছে নক্ষত্রমণ্ডল কাছাকাছি থাকা তারাগুলোকে কাল্পনিকভাবে যোগ করে বিভিন্ন আকৃতি তৈরি হয়। এরকম এক একটা তারার ঝাঁককে বলে নক্ষত্রমণ্ডল। মানে অনেকগুলি তারা মিলে তৈরি হয় নক্ষত্রমণ্ডল। এই সম্পর্কে কত রূপকথা কল্পকাহিনী ভেবেছে মানুষ। উত্তর আকাশে 7টি উজ্জ্বল তারা, আমরা যাকে বলি সপ্তর্ষি মণ্ডল। সপ্তর্ষি মণ্ডল কোন দিকে উঠে? উত্তর আকাশে। সপ্তর্ষি মণ্ডল কটি তারা নিয়ে গঠিত? 7টি তারা নিয়ে। আকাশের অন্যদিকে আছে ইংরেজি এম অক্ষরের মতো ক্যাসিওপিয়া। ক্যাসিওপিয়া কিসের মতো? এম অক্ষরের মতো। ক্রুশ চিহ্নের মতো বকমণ্ডল। বকমণ্ডল কিরকম? আর অপূর্ব সুন্দর নক্ষত্রপুঞ্জ কালপুরুষ কে কল্পনা করা হয়েছে পুরা কাহিনীর এক সাহসী শিকারী রূপে। যখন কালপুরুষ আকাশে দেখা যায় দেখবি যে মনে হচ্ছে যে একটা লোক তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। তো তারাগুলো এমন ভাবে মানে মানে পাশাপাশি অবস্থান করে কিনা সুন্দরভাবে সাজিয়ে, যে একটা ওটা একটা মানুষের তীর ধনুক হাতে নিয়ে থাকা মানুষের একটা আকৃতি নিয়ে নেয়। তার জন্য এই পুরা পুরা কাহিনী মানে পুরাণের কাহিনী অনুযায়ী এটাকে কি একটা সাহসী শিকারী হিসাবে ধরা হয়। এখানে অবধি থাকলো, অনেকগুলো এখান থেকে প্রশ্ন বেরোবে, দাগ দিয়ে দিলাম, প্রশ্ন বানিয়ে উত্তর করে নিয়ে আসবি। বুঝতে পারলি? অনেক বুঝালাম, যা বন্ধ করে দে।